প্রিয় দর্শক, আমি গতকালকের আপনাদের বলেছিলাম সুপ্রিম কোর্ট যে তড়িঘড়ি 26,000 চাকরি বাতিল করলো, এসএসসির পুরো প্যানেলটা বাতিল করলো। সুপ্রিম কোর্টের এই তড়িঘড়ি সিদ্ধান্তের পিছনে কাদের হাত রয়েছে বা কাদের প্রেসার রয়েছে? কারণ যেখানে সিবিআই তদন্ত করছে, যেখানে সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত কারা প্রকৃত দোষী বা কাদের কারণে এত বড় দুর্নীতি হয়েছে সেটা চিহ্নিত করতে পারলো না, প্রকৃত দোষীদের যেখানে এখনো পর্যন্ত শাস্তি দিতে পারলো না, সেখানে সুপ্রিম কোর্ট কেন তড়িঘড়ি যোগ্য অযোগ্য তালিকা পাওয়ার পরেও পুরো 26,000-এর প্যানেল বাতিল করলো, সেই রহস্য কিন্তু উন্মোচিত হবে। আর আজকের সংবাদ প্রতিদিন সেই রহস্যের উন্মোচন করলো। সংবাদ প্রতিদিন বলছে 13/3/2025 13/3/2025 বৃহস্পতিবার অমিত শাহর দিল্লির বাড়িতে একটা বৈঠক হয়েছিল। যে বৈঠকে উপস্থিত ছিল অমিত শাহ, অভিজিৎ গাঙ্গুলি, শুভেন্দু অধিকারী এবং বামেদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় 2026 বিধানসভা নির্বাচনে যদি জিততে হয়, অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচনে যদি বাংলার মসনদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নামাতে হয়, তাহলে সুপ্রিম কোর্টকে যোগ্য অযোগ্য বাছাই করার সুযোগ দিলে হবে না। শুভেন্দু অধিকারী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অভিজিৎ গাঙ্গুলি এবং অমিত শাহর করা এই গোপন বৈঠকের পর সিদ্ধান্ত হয় পুরো প্যানেলটাই বাতিল করে দিতে হবে, যাতে করে রাজ্যের যুব সমাজ, রাজ্যের শিক্ষক সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা তৃণমূল কংগ্রেসের সরকারের উপরে ক্ষিপ্ত হয়ে ওঠে। এখানে হয়তো অনেকে বলবে আপনি বিচার ব্যবস্থার দিকে আঙুল তুলছেন, বিচার ব্যবস্থার দিকে প্রশ্ন তুলছেন। হ্যাঁ, অবশ্যই তুলছি, কারণ মহামান্য সুপ্রিম কোর্ট যে ভার্ডিক দিয়েছে সেই ভার্ডিকে তো পরিষ্কার দেখা যাচ্ছে মহামান্য সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্য পৃথক করতে পেরেছিল। কারণ মহামান্য সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের এই ভার্ডিকে পরিষ্কার বলছে যোগ্য অযোগ্য উভয়ের চাকরি যাবে, কিন্তু যারা যোগ্য তারা পুনরায় 3 মাসের মধ্যে এসএসসি যে পরীক্ষা ব্যবস্থা করবে সেই পরীক্ষায় বসতে পারবে, অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না। যারা অযোগ্য তাদের 12% ইন্টারেস্ট সহ বেতন ফেরত দিতে হবে, কিন্তু যোগ্যদের বেতন ফেরত দিতে হবে না। তার মানে একেবারে পরিষ্কার, কোথাও না কোথাও দাঁড়িয়ে মহামান্য সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্য বিভাজন করতে পেরেছিল, যোগ্য অযোগ্য ভাগ করতে পেরেছিল। এসএসসি বা রাজ্য সরকার যে তথ্য দিয়েছিল সেই তথ্যের কোনো এক প্রান্তে এসে মহামান্য সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্যকে পৃথক করতে পেরেছিল। না হলে মহামান্য সুপ্রিম কোর্ট তার ভার্ডিকে যোগ্য অযোগ্য কথা উল্লেখ করতে পারতো না। মহামান্য সুপ্রিম কোর্ট বলতে পারতো না যে যোগ্যরা পুনরায় চাকরির পরীক্ষায় বসতে পারবে, অযোগ্যরা বসতে পারবে না। কারা অযোগ্য কারা যোগ্য নিশ্চয়ই মহামান্য সুপ্রিম কোর্ট বুঝেছিল, বা নিশ্চয়ই মহামান্য সুপ্রিম কোর্ট একটা সংখ্যা অনুধাবন করতে পেরেছিল যে তথ্য রাজ্য সরকার এসএসসি দিয়েছিল তার উপরে ভিত্তি করে, যে কারণে মহামান্য সুপ্রিম কোর্ট তার ভার্ডিকে উল্লেখ করতে পেরেছে যোগ্য এবং অযোগ্য উভয়ের চাকরি গেলেও যোগ্যদের বেতন ফেরত দিতে হবে না, অযোগ্যদের 12% ইন্টারেস্ট সহ বেতন ফেরত দিতে হবে। মহামান্য সুপ্রিম কোর্টের ভার্ডিকে তো আমরা পরিষ্কার হয়ে যাচ্ছি, মহামান্য সুপ্রিম কোর্টের ভার্ডিক থেকে তো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্য পৃথক করতে পেরেছিল। এই যে আপনারা যেটা বলছেন টেন্টেড বা আনটেন্টেড, বা এক দলের বেতন ফেরত দেওয়া হবে আরেক দলের বেতন ফেরত দেওয়া হবে না, এই কথাগুলো তো আমার কথা নয়, এগুলো মহামান্য প্রধান বিচারপতির জাজমেন্টে প্রতিটি পাতায় আছে, মানে বেশ কয়েকটা পাতায় আছে, 28 নম্বর অনুচ্ছেদে খুব স্পষ্ট করে আছে। তাহলে যে রায় বলছে যে টেন্টেড এবং আনটেন্টেড, সেটা তো এসএসসির দেওয়া তথ্য পরিসংখ্যান তার ভিত্তিতেই বলা হচ্ছে। তাহলে আপনারা যেটা বলছেন যে যোগ্য বা অযোগ্য এসএসসি ভাগ করতে পারেনি তা নয়, হয়তো বলতে পারেন তাতে কোর্ট সম্পূর্ণ, তো কোর্ট সেটা বলেওছেন মাননীয় যে তারা সন্তুষ্ট হচ্ছেন না, কিন্তু যোগ্য অযোগ্যের একটা ভাগাভাগি নিশ্চিতভাবে প্রধান বিচারপতি রায়ের পর আমরা বুঝতে পারছি। কিন্তু সেখানে মহামান্য সুপ্রিম কোর্ট যোগ্যদের সঙ্গে অযোগ্যদের মিলিয়ে পুরো প্যানেলটা বাতিল করে দিল। যোগ্য অযোগ্য ভার্ডিকে উল্লেখ করে, যোগ্য অযোগ্যর কথা বারবার উল্লেখ করে, যোগ্য অযোগ্যের কথা বারবার ভার্ডিকের আদ্যপান্ত উল্লেখ করার পরেও মহামান্য সুপ্রিম কোর্ট পুরো প্যানেলটাই বাতিল করলো। আর প্রশ্নটা উঠছে ঠিক এইখান থেকে বিচার ব্যবস্থার উপরে, বিচার ব্যবস্থার উপরে আঙুল উঠছে, বিচার ব্যবস্থার উপর প্রশ্ন উঠছে ঠিক এই জায়গায় থেকে, যেখান থেকে যোগ্য অযোগ্যর ফারাক বুঝতে পারার পরেও, ভার্ডিকে উল্লেখ করার পরেও মহামান্য সুপ্রিম কোর্ট পুরো প্যানেলটা বাতিল করে দিচ্ছে। কাদের মদতে দিচ্ছে, কাদের প্রেসারে দিচ্ছে, তা আজকের খোলাসা হয়ে গেল।
মার্চের 13 তারিখ রাতে শুভেন্দু অধিকারী তড়িঘড়ি দিল্লিতে ছুটেছিল। সাংবাদিক যখন শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করেছিল কলকাতা এয়ারপোর্টে যে এই তড়িঘড়ি রাতের ফ্লাইটে দিল্লি যাওয়ার কারণ কি, শুভেন্দু অধিকারী বলেছিল তার অনেক কাজ আছে দিল্লিতে। বৃহস্পতিবার রাতে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিল্লি যাওয়ার কোনো বিশেষ কারণে? আমার অনেক কাজ থাকে, তো অনেক কাজ থাকে না। আর এই যে দিল্লিতে ছুটেছিল 13 তারিখ রাতের বেলা শুভেন্দু অধিকারী, এই দিন বিকাশ রঞ্জন ভট্টাচার্য উপস্থিত ছিল দিল্লিতে অমিত শাহর বাসভবনে। ভাবুন, কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করার জন্য, রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য, ক্ষমতার পরিবর্তন আনার জন্য, পালা পরিবর্তনের জন্য রাজ্যের 19,000 যোগ্য শিক্ষকের ভবিষ্যৎ নিয়ে খেলা করলো এই শুভেন্দু অধিকারী, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো রাজনৈতিক নেতারা। রামবামের যে সেটিং রয়েছে, তৃণমূল কংগ্রেস যে দাবিটা বারবার করে সে দাবি তো একেবারে প্রকাশ্যে চলে এলো। আর যখন মহামান্য সুপ্রিম কোর্ট 26,000-এর প্যানেল বাতিল করলো, পুরো চাকরির প্যানেলটা বাতিল করলো, তারপর গোটা পশ্চিমবঙ্গ জুড়ে রামবামের উল্লাস নৃত্য দেখে, ভারতীয় জনতা পার্টি এবং বামেদের উল্লাস আনন্দ দেখে গোটা পশ্চিমবঙ্গবাসী বুঝে গেছে যে এই তড়িঘড়ি মহামান্য সুপ্রিম কোর্টের 26,000-এর প্যানেল বাতিলের পিছনে কাদের মদত রয়েছে, কাদের হাত রয়েছে। আর সেই তত্ত্বকে গতকাল এক প্রকার শিলমোহর দিয়ে দিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাংবাদিক সম্মেলনে সংবাদ মাধ্যমকে জানাচ্ছে যে যে যোগ্যরা মরা কান্না কাঁদছে, ভাষাটা শুনুন, মরা কান্না কাঁদছে, তারা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মদত পুষ্ট। যোগ্যদের চাকরি চলে গিয়েছে, এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাকরি খেয়ে নিয়েছে, তারপরে বলছে তারা নাকি মরা কান্না কাঁদছে। দেখুন সে ভিডিও। এবং যারা আজকে যোগ্য বলে মায়া কান্না কাঁদছেন, তারা কিন্তু এই দুর্নীতিটাকে বহাল রাখার জন্যই চেষ্টা করছেন, আর কিছুই না। এই সমস্ত অবান্তর কথা যারা বলছেন তারা প্রকৃতপক্ষে কিন্তু বিচার ব্যবস্থাকে দুর্বল করার জন্য বলছেন। তাদের লালন পালন করছেন মমতা পেছন থেকে, যে আপনারা এই ধরনের কথাবার্তা বলুন যাতে বিচার ব্যবস্থা সম্পর্কে মানুষের অশ্রদ্ধা তৈরি হয়। আর যোগ্য চাকরি প্রার্থীরা যখন চাকরি হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে, তাদের পরিবার পরিজন ভবিষ্যতের কথা নিয়ে তারা যখন উদ্বেলিত হয়ে উঠেছে, তখন এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছে তারা মরা কান্না কাঁদছে। আর শুভেন্দু অধিকারী এই যোগ্যদের সিম্প্যাথি নিয়ে খেলতে, রাজনীতি করতে মাঠে নেমে পড়েছে। 2026-এ যদি ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসে, তাহলে যারা যোগ্য চাকরিহারা তাদের নিয়ে ভারতীয় জনতা পার্টি আদালতে যাবে, তাদের পাশে থাকবে। রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য, ক্ষমতা দখলের জন্য, গদি দখলের জন্য 19,000 যোগ্য ছাত্রের, 19,000 যোগ্য শিক্ষকের ভবিষ্যৎ নষ্ট করে দিয়ে বলছেন 2026-এ যদি ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসে, তাহলে ভারতীয় জনতা পার্টি তাদের নিয়ে আদালতে যাবে, তাদের পাশে থাকবে। লজ্জা করে না শুভেন্দুবাবু 19,000 পরিবারের ভবিষ্যৎ নষ্ট করে দিয়ে তাদের নিয়ে রাজনীতি করতে? আচ্ছা, সে নয়, ছেড়ে দিলাম, 1 মিনিটের জন্য ধরে নিলাম আপনি কিছুই জানেন না, এই চাকরি যাওয়ার পিছনে ভারতীয় জনতা পার্টি বা আপনার কোনো হাত নেই। তাহলে এই মুহূর্তে যোগ্য চাকরিহারাদের নিয়ে আইনের দ্বারস্থ হতে বা আদালতে যেতে আপনার কি সমস্যা রয়েছে? আপনাদের চালাকি কেবল পশ্চিমবঙ্গের মানুষ নয়, ভারতবর্ষের মানুষ ধরে ফেলেছে। আপনারা ঠিক একই কথা বলেছিলেন ত্রিপুরাতে যখন 10,323 জন শিক্ষকের চাকরি চলে গিয়েছিল বাম আমলে। বামেদের দুর্নীতির কারণে মানিক সরকার, বামেদের মুখ্যমন্ত্রী মানিক সরকারের দুর্নীতির কারণে যখন ত্রিপুরায় 10,323 জন শিক্ষকের চাকরি চলে গিয়েছিল, তখন এই ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমে বলেছিল, সেই শিক্ষকদের পাশে দাঁড়িয়ে বলেছিল ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে সেই শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেবে। 2018-তে ত্রিপুরায় পালা পরিবর্তন হয়েছে, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে। আর ভারতীয় জনতা পার্টি 2018-তে ক্ষমতায় আসার পর যখন সেই শিক্ষকরা ভারতীয় জনতা পার্টির প্রতিশ্রুতি নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকারের কাছে গিয়েছিল, তখন তাদের কপালে জুটেছিল প্রশাসনের লাঠি। সে চিত্র গোটা ভারতবাসী দেখেছিল। জনগণ ভুলে গেলেও, পাবলিক ভুলে গেলেও আমরা তা ভুলিনি। আরও একবার সেটা মনে করিয়ে দিলাম আপনাকে, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। আর এই যে পশ্চিমবঙ্গে 26,000 চাকরির প্যানেল বাতিল হলো, সেই 26,000 চাকরির মধ্যে সব থেকে বেশি চাকরি গিয়েছে মেদিনীপুর জেলার। মেদিনীপুর জেলা, শুভেন্দু অধিকারী মহাশয়, আপনার জেলায় সব থেকে বেশি চাকরি হারিয়েছে এই 26,000 প্যানেলে। 2016 সালের যে দুর্নীতির কারণে এই প্যানেল বাতিল, সেই 2016 সালে মেদিনীপুরে কারা ক্ষমতায় ছিল চলুন একটু দেখা যাক। 2016 সাল মেদিনীপুরের জেলা সভাপতি, পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতিকে মাননীয় শিশির অধিকারী মহাশয়, শুভেন্দু অধিকারীর বাবা, মন্ত্রী শুভেন্দু অধিকারী, সাংসদ দিব্যেন্দু অধিকারী, কাঁথি মিউনিসিপ্যাল কর্পোরেশন, কাঁথি সমবায় ব্যাংক,
দীঘা ডেভেলপমেন্ট অথরিটি, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি, সবার মাথায় কে বসে আছে? হয় শুভেন্দু অধিকারী, নয় অধিকারী পরিবারের কেউ। আর যখন এই দুই মেদিনীপুরে অধিকারী পরিবার একচ্ছত্র ক্ষমতা চালাচ্ছে, তখন সেই মেদিনীপুর থেকে সব থেকে বেশি দুর্নীতির খবর উঠে এসেছে এই 26,000 চাকরি প্যানেল দুর্নীতি মামলায়। 1500 জন চাকরি হারিয়েছে কেবলমাত্র মেদিনীপুর থেকে। আর ভাবছেন আজকের আপনি ভারতীয় জনতা পার্টিতে চলে গেছেন বলে আপনার দিকে প্রশ্নের আঙুল উঠবে না। দুর্নীতি আপনি করেছেন এবং আপনার পরিবার করেছে, সে তথ্য সিবিআই নিজে দিয়েছে। সিবিআই যে চার্জশিট জমা করেছে, সেই চার্জশিটে পরিষ্কার উল্লেখ আছে আপনার দাদা দিব্যেন্দু অধিকারীর নাম। সেই চার্জশিটে উল্লেখ আছে পরিষ্কার ভারতী ঘোষের নাম, ভারতীয় জনতা পার্টির নেতা ভারতী ঘোষের নাম। সেই চার্জশিটে পরিষ্কার উল্লেখ আছে নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামীর নাম। সেই চার্জশিটে পরিষ্কার উল্লেখ আছে অরুণ হাজরার নাম। নিয়োগ দুর্নীতির তালিকায় নাম থাকা মানেই তৃণমূলী, এটা আমাদের সকলের একটা পারসেপশন। কিন্তু বিরোধী বিজেপির নামও আছে। আদালতে সিবিআই এর দেওয়া তালিকায় নাম রয়েছে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী, যিনি দাদার মতোই তৃণমূল ছেড়ে বিজেপিতে এখন। আর কার নাম? প্রাক্তন পুলিশ কর্তা বিজেপি নেত্রী ভারতী ঘোষের নাম। এছাড়া নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী, অত্যন্ত পরিচিত এবং বিজেপির প্রমিনেন্ট ফেস, তালিকায় নাম। শুভেন্দুবাবু সিবিআই চার্জশিটে কেবলমাত্র পার্থ অর্পিতা মানিক ভট্টাচার্যের নাম নেই। সিবিআই চার্জশিটে রয়েছে আপনার দাদার নাম, ভারতী ঘোষের নাম, মিহির গোস্বামীর নাম, অরুণ হাজরার নাম। আর সেই কারণেই কি দোষীদের না খুঁজে, দোষীদেরকে না শাস্তি দিয়ে, যাদের দুর্নীতির কারণে, যাদের চক্রান্তের কারণে এত বড় দুর্নীতি হয়েছিল, তাদেরকে না শাস্তি দিয়ে, তাদেরকে না চিহ্নিত করে 26,000 চাকরির প্যানেল বাতিল করে 19,000 যোগ্য শিক্ষকের, 19,000 যোগ্য চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারী। আপনার দাদার নাম জড়িয়েছে, আপনার পরিবারের সদস্যের নাম জড়িয়েছে, ভারতীয় জনতা পার্টির একাধিক নেতার নাম জড়িয়েছে বলে সুপারিশ করে, বল প্রয়োগ করে, প্রেশার ক্রিয়েট করে পুরো প্যানেলটাই ক্যান্সেল করে দিলে। 2 2 4 অঙ্ক তো সে কথাই বলছে। কারণ যেখানে সিবিআই তদন্ত করছে, যেখানে দোষীদের শাস্তি পাওয়ার কথা, গোটা পশ্চিমবঙ্গবাসী যেখানে অপেক্ষা করছে এই দুর্নীতির চক্রটা যাতে শাস্তি পায়, যাদের কারণে এত বড় দুর্নীতি হয়েছিল। আর তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে সঙ্গে আপনার পরিবারের, আপনার সদস্যের লোকের নাম রয়েছে, ভারতীয় জনতা পার্টির একাধিক সদস্যের নাম রয়েছে, যে কারণে পুরো প্যানেল বাতিল করে যোগ্য চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নষ্ট করে দিলেন। পশ্চিমবঙ্গের 26,000 শিক্ষকের ভবিষ্যৎ নষ্ট করে দিলেন। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে কলাপস করে পশ্চিমবঙ্গের যুব সমাজকে রাজ্য সরকারের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে 2026 বিধানসভা নির্বাচনে তরি পার হওয়ার চেষ্টা করছেন। রাজ্য সরকার যোগ্য শিক্ষকদের পাশে থাকবে রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে, তা শিক্ষামন্ত্রী নিজে জানিয়েছেন। আশা রাখছি রাজ্য সরকার এই যোগ্য চাকরিহারাদের পাশে থাকবে। আগামী দিনে যোগ্য চাকরিহারারা আবার চাকরি ফিরে পাবে এবং তারা স্বমহিমায় উত্তীর্ণ হয়ে নিজের শিক্ষাঙ্গনে ফিরে গিয়ে এই রাম মামের চক্রান্ত ভেঙে দিয়ে পশ্চিমবঙ্গবাসীর সামনে বুঝিয়ে, এবং তারা স্বমহিমায় উত্তীর্ণ হয়ে নিজ শিক্ষাঙ্গনে ফিরে গিয়ে পশ্চিমবঙ্গবাসীকে দেখিয়ে দেবে যে কেবলমাত্র রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য, গদি দখল করার জন্য রাম বাম মিলিত হয়ে পশ্চিমবঙ্গের এই 26,000 চাকরির প্যানেল বাতিল করেছিল। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।